শুভেচ্ছা। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমাদের হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে নতুন উদ্যোগ অর্গাননের লাইভ ক্লাস, আমাদের অর্গাননের লাইভ ক্লাস সেটা শুরু হতে যাচ্ছে এবং আজকে প্রথম ক্লাস। এবং সেই সাথে আজকে আমরা অর্গাননের 1 নাম্বার অ্যাফোরিজম সূত্র এবং সেই সাথে তার ফুটনোট, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো প্রাথমিকভাবে। প্রথম কথা হচ্ছে যে আমি যে বইটি ব্যবহার করব ইংরেজিতে, তা হচ্ছে ওরেলি অর্গানন অব দ্য মেডিকেল আর্ট। তিনি যেভাবে অনুবাদ করেছেন অর্গানন অফ মেডিসিন গ্রন্থের এই ইংরেজিটা আমি ব্যবহার করবো। যার বাংলা আমি হয়তো বা বুকে বুকে বলবো বা অনুবাদ করে নেব প্রতিবার। এবং নিঃসন্দেহে আমরা এখানে হানিম্যান কি বলেছেন, হানিম্যানের মূল বক্তব্যটা কি সেটা বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি, বারবার বলি যে অর্গানন একজন সায়েন্টিস্ট, অর্থাৎ হানিম্যানের মতো একজন বিজ্ঞানীর একটা সায়েন্স পেপার। বেসিক্যালি এটা একটা বিজ্ঞান গ্রন্থ। আমরা সচরাচর এই আঙ্গিকে, অর্থাৎ সরাসরি হানিম্যানের কথা যেভাবে আছে সেভাবে গ্রহণ করতে বিভিন্ন কারণে কুণ্ঠিত হই বা বিভিন্ন ব্যাখ্যার আলোকে তাকে বোঝার চেষ্টা করি, আর এই কারণে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করে, আমাদের বুঝতে অসুবিধা হয়। আজকে আমরা 1 নাম্বার অ্যাফোরিজম দিয়ে শুরু করব। ধীরে ধীরে প্রত্যেকটি অ্যাফোরিজমের পুরো অর্গাননের আলোচনা আমাদের এই ধারাবাহিক প্রোগ্রামটিতে উঠে আসবে। তো কাজেই আমি প্রত্যাশা করব যে প্রথমে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এরপর আপনাদের যত প্রাসঙ্গিক প্রশ্ন আছে তা আপনারা কমেন্ট বক্সে করবেন। আমি আমার আলোচনার শেষে, যেহেতু আমরা একদিন অ্যাফোরিজমের সংখ্যা আলাদা আলাদা হবে, কাজেই বা আলোচনার বিষয়বস্তুরও ভিন্নতা থাকবে স্বাভাবিকভাবেই, কাজেই এর একদম ফিক্সড সময় সুনির্দিষ্ট করা সম্ভব নয়। তবে আমরা ধরে নেব যে একটা ক্লাস অন্তত পক্ষে ঘন্টাখানেকের মতো সময় আমাদের হাতে থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সেই ক্লাসের শেষে, অর্থাৎ আমার আলোচনার শেষে আপনাদের প্রাসঙ্গিক বহু জায়গায় আমাকে অর্গাননের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং সেগুলোর উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, কারণ সেই প্রোগ্রামটি হয়তো সেই প্রশ্ন এবং উত্তরের সাথে প্রাসঙ্গিক থাকে না। কিন্তু এবার যেহেতু আমরা অর্গানন নিয়ে ক্লাস করা শুরু করলাম, কাজে এখানে এ সংক্রান্ত, বিশেষ করে আমরা যে ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলাপ করব, সেই প্রাসঙ্গিক কোশ্চেন খুবই কাঙ্ক্ষিত থাকবে। তো কাজেই আমরা শুরু করে দিতে পারি আমাদের যাত্রা অর্গাননের। আমাদের আজকের ক্লাস আমি আমাদের শুরুতে সব নিয়ম কানুনগুলো বলে নিলাম এবং আপনারা প্রশ্ন করতে দ্বিধা করবেন না। আমি আমার আলোচনার শেষে সেই প্রশ্ন উত্তর অত্যন্ত মনোযোগের সাথে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে 1 নাম্বার অ্যাফোরিজম। আমরা আসলে কি হয় আমি বলি, অর্গাননের 1 নাম্বার অ্যাফোরিজম দেখতে অত্যন্ত সরল সহজ, সত্যিই তাই, জটিলতা বলতে কিছু নেই সেখানে। কিন্তু মুশকিল হলো এতই সরল যে আমরা এর সরল অর্থটা, অর্থাৎ সরাসরি হানিম্যান কি বলেছেন সেটার দিকে না তাকিয়ে বহু সময়ই আমাদের চিন্তাকে আমরা ভিন্ন খাতে চালিত করি। যেমন আমরা যদি দেখতে পাই এখানে হানিম্যান অর্গাননের 1 নাম্বার অ্যাফোরিজমে কি বলছেন এবং তারপর আমরা ফুটনোটটা সেই সাথে, অর্থাৎ এখানে ফুটনোট হিসাবে হানিম্যান অর্গাননের 1 নাম্বার অ্যাফোরিজমের ফুটনোট হিসাবে, পাদটিকা হিসাবে কিছু আলোচনা করেছেন, সেগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করবো এবং বুঝে নিতে চেষ্টা করব হানিম্যান অর্গাননকে কিসের আলোকে কিভাবে উপস্থাপন আমাদের সামনে করেছেন এবং শুরুতেই অর্গানন পড়ার জন্য, অর্গানন বোঝার জন্য হানিম্যান কি শর্ত আরোপ করছেন। তো একজন বলছেন স্যার সাউন্ড কম আসছে, কালকে যে সেটআপে ছিল আজকে সেই সেটআপেই আছে, তবে সম্ভবত ফ্যানটা চালানো থাকায় আজকে আমার হয়তো শব্দটাতে একটু কম শোনা যাচ্ছে আপনাদের। ঠিক আছে, এরপর থেকে আমি ফ্যানটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো এবং আজকে আমি একটু জোরে জোরে বলবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে হানিম্যান বলছেন 1 নাম্বার অ্যাফোরিজমে, দ্য ফিজিশিয়ানস হাইয়েস্ট and only calling is to make the sick healthy, to cure
as it is called. হানিম্যান কি বলছেন আমাদের একটু খুব সহজ সরল এই অ্যাফোরিজমটাতে হানিম্যান আমাদের কি বলছেন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কেন এটাকে এই চিকিৎসা বিজ্ঞান, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের পয়লা অ্যাফোরিজম হিসাবে রাখা হয়েছে, কেন, এবং এবং সেখানে কি শর্ত আরোপ করা হয়েছে, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য ফিজিশিয়ান হাইয়েস্ট, একজন চিকিৎসকের সর্বোচ্চ and only এবং একমাত্র কলিং কর্তব্য is to make the sick healthy, অসুস্থ মানুষকে সুস্থ করা, to cure, তাকে আরোগ্য করা, যাকে আরোগ্য বলে অভিহিত করা হয়, করা যায়। এখন কথা হচ্ছে যে খুব সিম্পল কথা, যে একজন চিকিৎসকের কাজ কি তা বলা হলো, কিন্তু আপনি যদি একটু গভীর ভাবে ভাবেন, খুব সিম্পলি কিন্তু গভীর ভাবে হ্যানিম্যান একটা দাবি জানাচ্ছেন, একটা শর্ত জানাচ্ছেন। তিনি জানিয়ে দিচ্ছেন যে একজন চিকিৎসকের মাথায় কতটুকু চিন্তা শুধুমাত্র থাকবে। এই অ্যাফোরিজম ডিফাইন করে যে একজন চিকিৎসকের মস্তিষ্ক কোন দৃষ্টিকোণ থেকে, কোন ভাবনা থেকে চিন্তা করবে। আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আবারও বলছি, হানিম্যান এই 1 নাম্বার অ্যাফোরিজমে ডিফাইন করছেন যে একজন চিকিৎসক তার মস্তিষ্ক কোন দৃষ্টিকোণ থেকে সবকিছুকে দেখবে। কেন এই কথাটি বললাম যে কোন দৃষ্টিকোণ থেকে সবকিছুকে দেখবে, এটা একটু বুঝে নেওয়ার দরকার রয়েছে বলে আমি মনে করি। আজকে আমাদের সমাজে আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক হতে এসেছি কিংবা চিকিৎসক হতে এসেছি, হোমিওপ্যাথিক চিকিৎসকই হতে হবে ব্যাপারটি এরকম নয়, আমরা যারা চিকিৎসক হতে এসেছি অ্যাকচুয়ালি তাদের এই চিকিৎসা কর্মের লক্ষ্য কি থাকে। আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে আমি কি দেখতে পাই, একগুচ্ছ চিকিৎসক আছেন, অ্যাকচুয়ালি তারা এসেছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসা করার জন্য, এবার সেখানে ঠাঁই হয়নি কোনো কারণে, তারা হোমিওপ্যাথিতে আসেন এবং অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের পরে হীনমন্য থেকে চান। তাদের লক্ষ্য হচ্ছে সেই অ্যালোপ্যাথিক ডিগ্রি, টাইটেল, সেই ধরনের সম্মান অর্জন করা। এক ধরনের চিকিৎসক আছেন যাদেরকে আমি বলি অ্যামেচার চিকিৎসক। তারা কি করেন বর্তমানে, তারা হোমিওপ্যাথি এসেছেন যে আমি অন্য একটা প্রফেশনে আসি, এখন এই প্রফেশনে থেকে একটু হোমিওপ্যাথি একটা ডিগ্রি করে রাখি, শেষ বয়সে কিছু বইপত্র নিয়ে যদি কিছু উপার্জন করা যায়, বেকার থাকতে হবে না। কিছু মানুষ হোমিওপ্যাথিতে পড়তে এসেছেন, আমার এক্সপিরিয়েন্স বলে যে বাসায় তো আমি হাঁস মুরগি চাষ করছি, তার সাথে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে দিয়ে 2-4 পয়সা কামাই করা যায়, খারাপ কি, ভালো তো, স্বাবলম্বী হলাম, স্বনির্ভর হলাম। একগুচ্ছ চিকিৎসক আছেন, তারা এসেছেন কেন, কারণ তারা আসলে বাংলাদেশের হোমিওপ্যাথিক শিক্ষা নীতিতে এমন একটি গ্যাপ, এমন একটি শিথিলতা বিদ্যমান যে আসলে যারা অন্য কোনো জায়গায় চান্স না পায়, পড়াশোনার সুযোগ না পায়, অবশেষে তারা একটা সময় এই হোমিওপ্যাথিতে দেখা যায় তাদের সুযোগটা রয়ে গিয়েছে, এখানে তারা ভর্তি হতে পারবে, পরীক্ষা দিতে পারবে, তারা এই হোমিওপ্যাথিতে যুক্ত হয়ে হোমিওপ্যাথিক কলেজগুলোতে ভর্তি হয়ে একটা সার্টিফিকেট অর্জন করে। এগুলো যে আমি বললাম, এগুলো আমার একদম প্রত্যক্ষ দেখা, কিন্তু আরো বহু ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটা ক্যাটাগরি আপনারা বলবেন, আমার কথা যদি আপনাদের কাছে মনে হয় যে আচ্ছা আমি একটু দেখি ফ্যানটা বন্ধ করে দেওয়া যায় কিনা, জাস্ট 1 মিনিট আমাকে দিন। আচ্ছা, আশা করি এখন ভালো শোনা যাবে, আশা করি ভালো শোনা যাচ্ছে, কারণ ফ্যানটা আসলে যথেষ্ট সমস্যা করছিল। তো যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, আমি যদি বলি খুব অল্প সংখ্যক একটি সংখ্যা পাওয়া যাবে, আমার কথাটি যদি ভুল হয় আপনারা কিন্তু কমেন্ট বক্সে প্রতিবাদ করতে পারেন, আমি আপত্তি করব না, আমি নিজে সংশোধন হয়ে নিব। আমি
আমি যা দেখতে পেয়েছি আমার চারপাশে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি। আপনাদের দেখা আলাদা হতে পারে, সেটা অবশ্যই বলবেন, আমার কোনো প্রবলেম নেই। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে আমরা একটি খুব অল্প সংখ্যক ব্যক্তি পাবো যারা যারা এই হোমিওপ্যাথি কি করতে পারে একজন মানুষের, তাকে আগে অনুধাবন করেন, তারপর সেই অনুধাবন থেকে অনুপ্রাণিত হন যে না, হোমিওপ্যাথির মাধ্যমে তো আসলে মানুষকে আরোগ্য করা সম্ভব। এই যে শত শত, আপনারা যদি একটু ভাবেন, বর্তমান পরিস্থিতিটিকে যদি একটু কল্পনা করেন, কি দেখতে পাবেন? হ্যানিম্যান তার সময়টিতে দেখতে পেয়েছিলেন যে তিনি 2500 বছরের মেডিকেল, বিভিন্ন ভাষার মেডিকেল লিটারেচারকে স্টাডি করছেন। করে তিনি দেখতে পেলেন যে অ্যাকচুয়ালি রেশনাল ট্রিটমেন্ট, বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি হিসাবে যা বিদ্যমান, তা সত্যিকার অর্থে মানে মানুষের আরোগ্যকারী চিকিৎসা পদ্ধতি নয়, হুইমসিক্যালি চলমান একটি চিকিৎসা পদ্ধতি। এখানে যে যার খেয়াল খুশি মোতাবেক চিকিৎসা করে যাচ্ছে, পদ্ধতি আবিষ্কার করছে। এগুলো তিনি সর্বপ্রথম তার ইন্ট্রোডাকশন নিয়ে প্রথমে ভেবেছিলাম আজকে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব, কিন্তু এত লম্বা ইন্ট্রোডাকশন প্রথম দিন আমি আলোচনা করলে আপনাদের অনেকেই হয়তো আমার আজকের ক্লাসের উদ্দেশ্য লক্ষ্য বুঝতে এবং সার্বিকভাবে হয়তো বোরিং ফিল করতেন। এই কারণে আমি চেয়েছি যে আমাদের যে ফাউন্ডেশনাল অ্যাফোরিজম 1 থেকে 70, তারপরে গিয়ে আবার একটা ইন্ট্রোডাকশনের ক্লাস আমরা করব, এবং সেটা সুবিস্তৃত ক্লাস হবে। এই কারণে আজকে প্রথম দিন রাখিনি। তবে তিনি ইন্ট্রোডাকশনে খুব সুন্দরভাবে এই আলোচনাটি করে গিয়েছেন যে হাজার হাজার বছর ধরে মানুষ যে চিকিৎসাগুলো করছে, তা সঠিক সায়েন্টিফিক প্রিন্সিপালস এর উপর, কোন একটা সায়েন্টিফিক নীতি তার উপর দাঁড়িয়ে নেই। তিনি একটি একটি করে সেই ব্যাপারটি এই ইন্ট্রোডাকশনের সেকশনটিতে দেখিয়েছেন, উল্লেখ করেছেন যে এইভাবে মানুষ আসলে সত্যিকারের সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতিতে নেই। এরপর তিনি যে কোনোভাবেই হোক, আমি জাস্ট সংক্ষেপ করছি, যে কোনোভাবেই হোক তিনি একটি সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ প্রাকৃতিক নীতির উপর ভিত্তি করে করা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন। কেন করলেন? এ কারণে যেন মানুষ আরোগ্য হয়। তিনি তার চিঠিতেও, বাউনি হোসেনের কাছে লেখা চিঠিতেও কিন্তু এই কথাটি সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমি যা কিছু করেছি মানুষের কল্যাণের জন্য করেছি, মানুষ যেন আরোগ্য প্রাপ্ত হয়, মানুষ যেন সারে। পৃথিবীতে মানুষকে সত্যিকারের আরোগ্য করার যে বিজ্ঞানটি এ যাবৎকাল ছিল না, আজকে আমি সেই বিজ্ঞানটি আপনাদের সামনে উপস্থাপন করেছি অর্গানয়ের মাধ্যমে, এই নতুন এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। এটাই তো মুদ্রা কথা, মূল কথা ছিল হ্যানিম্যানের। এটা হ্যানিম্যানের লক্ষ্য কি ছিল? আমি গতকালকের আমাদের যে লাইভ অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে হ্যানিম্যানের লক্ষ্য উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি চিকিৎসা ব্যবস্থার আবিষ্কার যার মাধ্যমে মানুষ আরোগ্য হবে। 1 নাম্বার অ্যাফোরিজমে হ্যানিম্যান বলছেন যে আমি যে চিন্তাটা করলাম, খুব ভালো মতো লক্ষ্য করেন, 1 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান বলছেন এই যে তোমরা রেশনাল চিকিৎসা বলে যা কিছু অপচিকিৎসা সিউডো সাইন্স সমাজে প্রচলিত আছে, এই যে প্রচলন, যা আসলে বিজ্ঞান নয়, যা আসলে মানুষের আরোগ্যকারী চিকিৎসা পদ্ধতি নয়, এগুলোর পিছনে না ছুটে সত্যিকারে যাকে আরোগ্য বলা যায়, যে মানুষ তার রোগ থেকে মুক্ত হয়েছে, আরোগ্য হয়েছে, এবং তার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, শুধু সেই ব্যাপারটি একজন চিকিৎসকের মাথায় থাকবে। একমাত্র মিশন হবে তার, একমাত্র কর্তব্য, অর্থাৎ চিকিৎসক তিনি যাই হন না কেন। এখানে কিন্তু হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি বলে কোনো ডিভিশন করা হয়নি। তিনি যে ব্যাপারটি এখানে উল্লেখ করলেন তা হচ্ছে যে একজন চিকিৎসক যদি হয়, সে যেই হোক না কেন, তার একমাত্র কাজ হচ্ছে, একমাত্র কর্তব্য, একমাত্র চিন্তা এগুলো নয় যে হাঁস মুরগি পালনের পাশাপাশি, কিংবা অ্যালোপ্যাথিক ডাক্তার হতে পারেনি, নামের আগে একটা ডাক্তার লাগবে এই কারণে, এগুলো নয়। কোনগুলো তাহলে? তিনি হোমিওপ্যাথির যে সত্যিকারের প্রিন্সিপালস রয়েছে, শুধুমাত্র কি করলে একজন মানুষ আরোগ্য হবে, কি করলে মানুষ সারবে, আমি বুঝলাম হোমিওপ্যাথি পেয়েছি, এবার কি ডোজ, কি পোটেন্সি, রোগী কয় টাকা দেবে, রোগী পরের বার আসবে কি আসবে না,
রুগী কেমন কি মনে করবে, এই কোনো কিছু মাথায় থাকার কথা নয়। হানিম্যানের এই অ্যাফোরিজম অনুযায়ী, হানিম্যানের এই অ্যাফোরিজম আমাদেরকে যা শেখাচ্ছে যে একমাত্র একজন চিকিৎসকের একমাত্র কর্তব্য, একমাত্র উদ্দেশ্য, একমাত্র চিন্তা, মানে এটাই হবে একজন ফিজিশিয়ানের চিন্তা, যে আমি আমি কিভাবে এই এই একজন মানুষকে আরোগ্য করতে পারবে। ধরুন আপনার সামনে একজন রোগী আসলেন, আপনার সামনে একজন রোগী চিকিৎসার জন্য আসলেন। আপনি ভাবতে শুরু করলেন আজকে আমার এতগুলো রোগী, হ্যাঁ আজকে আমার 200 রোগী শেষ তো করতে হবে, তাহলে এর জন্য বরাদ্দ কয় মিনিট? 4 মিনিট। আপনি বরাদ্দ করলেন তার জন্য সময় 4 মিনিট। পেশেন্ট কথা বলতে গেলে তাকে থামিয়ে দিলেন, আটকে দিলেন। অ্যাকচুয়ালি আপনার এখানে লক্ষ্যটা কি? আপনি তো চিকিৎসক, আপনি তার চিকিৎসা করতে গিয়েছেন তাকে আরোগ্য করবেন বলে, আপনি তার কথা শুনলেন না। আপনার পক্ষে কি সম্ভব তাকে আরোগ্য করা, তার টোটালিটি নির্বাচন করা, তার ভাইটাল সোর্সের গতিবিধি নির্ধারণ করা? এই প্রথম অ্যাফোরিজম, 1 নাম্বার অ্যাফোরিজম, যা পড়তে খুবই সহজ, সেই পার্টিকুলার অ্যাফোরিজমটিতে হ্যানিম্যান আমাদেরকে শেখাচ্ছেন যে আপনি আপনার সম্পূর্ণ চিকিৎসা কার্যের আপনার চিন্তার পদ্ধতি কি হবে। চিন্তার পদ্ধতি কি হবে? আমার সামনে যে রোগী আছে, এই রোগী ছাড়া পৃথিবীতে আর কোনো রোগী নেই, তাকে আমার আরোগ্য করতে হবে। এটা হচ্ছে পয়লা কথা। দ্বিতীয় কথা, এই আরোগ্য করার চিন্তায় আপনি যত কাজ করবেন, এবার আপনি বিবেচনা করুন তো দেখি, আপনি যে আপনার কেস রেকর্ড করেন না একজন রোগীর, কিংবা শর্টকাট করেন, সেখানে কি রোগীকে আরোগ্য করার চিন্তা থাকে নাকি অন্য কোনো চিন্তা সেখানে অনুপ্রবেশ করে? এই যে আপনি শর্ট নোট রাখেন, এই যে ডিটেল কেস রেকর্ড, জিজ্ঞাসাবাদ, রোগীর ভাইটাল ফোর্সের সার্বিক পরিমাপ, রোগীর লক্ষণাবলী, সিম্পটোমেটোলজির সঠিক উদ্ঘাটন, এই কাজগুলোতে যে আপনি অবহেলা করেন, আপনি বলেন আপনি 1 নাম্বার অ্যাফোরিজমকে অনুসরণ করে করেন নাকি তাকে লঙ্ঘন করে তারপরে এই কাজটি করেন? আপনার নিজের বক্তব্যই বলেন। অ্যাকচুয়ালি একজন চিকিৎসক অর্গাননের 1 নাম্বার অ্যাফোরিজমকে যখন লঙ্ঘন করেন, মনে রাখবেন তার পক্ষে আর সঠিক হোমিওপ্যাথি, উৎকৃষ্ট মানের হোমিওপ্যাথি সম্ভব নয়। এই কারণে সবচাইতে সরলতম, দেখতে সরলতম অ্যাফোরিজম হওয়া সত্ত্বেও আজকে আমি একটা অ্যাফোরিজমই রেখেছি আলোচনার জন্য। আগে আপনাকে নিশ্চিত হতে হবে, আপনি যদি চিকিৎসক হন, তো চিকিৎসকের হানিম্যান আমাদের গুরু যা শেখাচ্ছেন, পয়লা সবক যা দিচ্ছেন, যে একজন চিকিৎসকের একমাত্র কর্তব্য, সর্বোচ্চ কর্তব্য, মানে এর উপরে আর কিছু নাই। খুব পণ্ডিতি করা, একদম সাংঘাতিক কিছু করে মানুষকে ভরকিয়ে দেওয়া, জার্গন ব্যবহার করা, মেডিকেলের ভাষা ব্যবহার করা, এগুলো করে আমি একটা কিছু হনুর, মুই একটা কিছু হনুরে, এগুলো করা কোনো চিকিৎসকের কাজ নয়। এগুলো তার ধান্দার মধ্যেই আসবে না, চিন্তার মধ্যেই আসবে না। তার একমাত্র লক্ষ্য থাকবে আমার রোগীকে আমি কিভাবে কি করব, আরোগ্য, যাকে আরোগ্য বলা হয়, আরোগ্য কাকে বলে সেটা বুঝে, সেটা শিখে, সেই আরোগ্যটা কিভাবে করে, কোন সতর্কতা অবলম্বন করতে হবে, আরোগ্য করার জন্য আমাকে কি শিখতে হবে, রোগীকে কি বলতে হবে, এই প্রত্যেকটা জিনিস যার চিন্তার বিষয় থাকে। এবার বুঝতে পেরেছেন যে 1 নম্বর অ্যাফোরিজম এত সরল উপস্থাপনা হলেও কেন তা পয়লা, কেন তা প্রথমে দিয়েছেন হানিম্যান? কারণ যে মুহূর্তে আপনি এই চিন্তাটি থেকে সরে যাবেন, আপনার সমস্ত কাজ বিকৃত হতে থাকবে। আপনি আমাকে বলুন তো, ধরুন আপনার সামনে যে রোগী আছে, সাপোজ সে রোগী আপনাকে, উদাহরণস্বরূপ বলছি যে সেই রোগী যদি আপনার ভালো হয়, কিংবা সেই রোগীটি আপনাকে খুব একটা হয়তোবা ভিজিটই দেবে না, সে হয়তো গরিব দরিদ্র মানুষ, আপনাকে ফ্রি ট্রিটমেন্ট করতে হচ্ছে। আপনার মাথায় যদি ওই মুহূর্তে এইটা ঘুরে যে আমার আজকে 50 জন রোগী আছে, এর কাছ থেকে কোনো টাকা পয়সা পাবো না, কি দরকার আছে এত পরিশ্রম করার? আপনি বলুন, সেই মুহূর্তে কি আর আপনি 1 নাম্বার অ্যাফোরিজমে থাকলেন? যেই মুহূর্তে আপনার মাথায় টাকার চিন্তাটি আসলো, যেই মুহূর্তে আপনি ভাবলেন এই রোগীর সাপেক্ষে
এই রুগী আমাকে কতটুকু বেনিফিট দিবে, অন্য কোন রুগী দিবে কি দিবে না, এইসব যা কিছু হয়, অন্য যা কিছু হয়, কিংবা এই রুগীকে একটু তাড়াতাড়ি ভালো করতে না পারলে আমার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবে, সে 5 জনের কাছে বলবে ডাক্তারের কাছে 15 দিন ওষুধ খেয়েছি তারপরেও ভালো হয়নি, আপনি আপনার নীতিকে লঙ্ঘন করলেন। কেন্ট একবার তার ফিলোসফির বইতে বলেছেন যে একজন চিকিৎসকের এমন কোন অজুহাতই থাকতে পারে না যে অজুহাত তাকে তার মূলনীতির থেকে পথভ্রষ্ট করবে, এমন কোন অজুহাত থাকতে পারে না। কারণ কি? কারণ এটা, কারণ আপনি যদি চিকিৎসক হন, যদি নিজেকে চিকিৎসক দাবি করেন, সেখানে হানিম্যান 1 নাম্বার অ্যাফোরিজমে বলে দিচ্ছেন আপনার কর্তব্য কি এবং আপনার কর্তব্য কি নয়, কি আপনার কর্তব্য নয় সেটাও তিনি বলে দিচ্ছেন তার ফুটনোটে। সেখানে কি বলছেন আমি একটু চোখ বুলিয়ে নেই, তাহলে সম্পূর্ণটা নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। The physician calling is not to spin so-called system from empty conceits and hypotheses concerning the inner origin of the life process and the origin of disease in the invisible interior of the organism, on which so many physicians mongering for fame have hitherto wasted their time and energy. আমি একটু ইংরেজিটা বলে নিচ্ছি, অনেকের কাছে হয়তো বা ও রেলির বইটি নেই, কাজে আমি একটু বলে নিচ্ছি, তারপর আমি বাংলায় আলোচনা করব। The physician calling is not to make countless attempts at explanation regarding disease appearance and their proximate causes, which must ever remain concealed, holding forth in unintelligible words or abstract or pompous expression in order to appear very learned and astonish the ignorant, while seek word sighs in vain for help. কি বলছেন তিনি? যে চিকিৎসকের এটা কর্তব্য না যে ফাঁকা বুলি বা হাইপোথিসিস মানে তত্ত্ব আপনি দিয়ে যাচ্ছেন। আমাদের সমাজে কিন্তু অনেকগুলো হাইপোথিসিস আছে হোমিওপ্যাথি নিয়ে, যেগুলোকে মেথড ফেথড বলা হয়, কিংবা এমন সব হাইপোথিসিস যে আমাদের জীবনের যে প্রক্রিয়া আছে তার ভিতরে, সাংঘাতিক ভিতরে বা রোগের কারণের জায়গাটাতে, হ্যাঁ, অদৃশ্য কি আমাদের শরীরের ভিতরে আছে না আছে। তারপর বলতেছেন যে বহু চিকিৎসক এইগুলো নিয়ে পেছাল পারছে, সামান্য খ্যাতি লাভের জন্য এইগুলো নিয়ে এই পর্যন্ত তাদের সমস্ত সময় আর এনার্জি নষ্ট করছে। আপনার এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে যদি আমরা কনভেনশনাল চিকিৎসা, বর্তমানে প্রচলিত চিকিৎসাটির দিকে তাকাই, আমরা কি দেখতে পাবো? অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো তার কথার বাস্তবতা, সত্যতাটি দেখুন। আজ পর্যন্ত তারা ঠিক এই চেষ্টাটি করে যাচ্ছে যে এই জেনেটিক স্তর থেকে মানুষের রোগ হয়, এই ইপিজেনেটিক স্তর থেকে মানুষের রোগ হয়, এই জীবাণুর থেকে মানুষের রোগ হয়, ভ্যাকসিন দিলে সেরে যাবে, এই প্রক্রিয়া, এই পরীক্ষা নিরীক্ষা, এই প্রাকৃতিক নীতির দিকে না তাকিয়ে মানুষের ভিতরে কি হচ্ছে এটা নিয়ে গবেষণা। আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে বেশ কিছু ব্যক্তিকে ঠিক এই কাজটি অবিরত এমন সব থিওরাইজিং, এমন সব কাল্পনিক তত্ত্ব প্রদান করেন তারা যে দুর্দান্ত হাস্যকর, এবং কোন জায়গা থেকে কোন জায়গায় তারা যান তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আমাদের বাংলাদেশে এমন কিছু কমিউনিটি আছে। যাই হোক, হানিম্যান এগুলো বলছেন, এগুলো তোমাদের কাজ না, মানুষকে আরোগ্য করা তোমাদের কাজ, এবং তা কিসের ভিত্তিতে? কিছু সাইন্টিফিক প্রিন্সিপালস এর ভিত্তিতে, কিছু প্রকৃত নীতির ভিত্তিতে, প্রাকৃতিক নীতির ভিত্তিতে, যা আমি অর্গাননে আবিষ্কার করে গেলাম। আমরা সেই অর্গাননের সেই প্রাকৃতিক নীতিগুলোকে বুঝতে পারছি না, কিন্তু আমরা বিভিন্ন রকমের থিওরাইজিং করে, তত্ত্ব আবিষ্কার করে তার পেছনে ছুটে বেড়াচ্ছি, এবং প্রথমে 1 নাম্বার অ্যাফোরিজম থেকে আমরা বহিষ্কৃত হচ্ছি। ব্যাপারটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন হানিম্যান বলেছিলেন যে শুধু আরোগ্য ছাড়া আর কোনো, এবার আমাদের সময় এবং এনার্জি আমরা খরচ করছি আমরা বিখ্যাত হওয়ার পেছনে। একটু কয়েকজন মানুষ একটু ভালো বলবে, কয়েকটা লাইক একটু বেশি পড়বে, কয়েকটা ভালো ভালো কমেন্ট, তৈলাক্ত কমেন্ট আসবে, এর জন্য আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। কিন্তু একজন ফিজিশিয়ান হিসেবে আমার পয়লা কর্তব্য, হানিম্যান বলছেন, এগুলো নয়, মানুষকে ভালো করে দেখা হয়। আমি এখানে মানুষকে ভালো করতে পারছি না, আমি
আমি আমার নিজের অক্ষমতাকে হোমিওপ্যাথির উপর চাপিয়ে দিই। হোমিওপ্যাথিতে অমুক রোগ ভালো হয় না, তমুক রোগ ভালো হয় না, এটা ভালো হয় না, সেটা ভালো হয় না। হোমিওপ্যাথিতে কিছু ভালো হয় না সেটা তো আমার চোখে জীবনে আমি দেখি নাই। কিছু আছে, যে কোনো সাধারণ রোগ, যে কোনো রোগ একটা বয়সের পরে হয়তো ভালো হবে না, কিংবা একটা থ্রেশহোল্ড পারি হলে, যেমন যদি কারোর ক্যান্সার থাকে, ফার্স্ট গ্রেড বা সেকেন্ড গ্রেডের হেলথে যদি ক্যান্সার হয় সেটা ভালো হয়ে যাবে, কিন্তু থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেডের, বিশেষ করে ফোর্থ গ্রেডে যদি কারোর একটা ইনফেকশনও থাকে, রেসপিরেটরি ট্র্যাকের কোনো একটা ইনফেকশন বা ফাইব্রোসিস বা কিছু একটা থাকে থার্ড বা ফোর্থ গ্রেডে, সে তার ভালো হওয়া মুশকিল। তো এই ধরনের কিছু ব্যাপার তো অবশ্যই আছে, কিন্তু রোগ হিসাবে যে অমুক রোগ ভালো হবে না, এটা আসলে হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হোমিওপ্যাথিতে বলতে হবে অমুক ব্যক্তির রোগ ভালো হবে না, অমুক ব্যক্তি এমন একটি অবস্থানে আছে, তার বয়সের জায়গা থেকে হোক, তার ম্যাচুরিটির জায়গা থেকে হোক, তার রোগের এক্সটেনশনের জায়গা থেকে হোক, তার অর্গানের ক্ষতির জায়গা থেকে হোক, হয়তো ভালো হবে না। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে অমুক রোগ ভালো হবে না এই কথাটি চলে না। এই যে আমি তত্ত্বগুলো আবিষ্কার করলাম আমার অক্ষমতার থেকে, এগুলো আমাদের চিকিৎসকের কাজ নয়। আমাদের চিকিৎসকের কাজ হচ্ছে আজকে আমার একজন যে পর্যায়ের যে রোগী আমার সামনে আসুক না কেন, তাকে কিভাবে আমি আরোগ্য করতে পারি। হতে পারে পৃথিবীতে এরকমের রোগী আর কেউ, আমার কাছে এমন জীবনে এমন কিছু রোগী এসেছেন যারা আসলে এমন সব সিচুয়েশন নিয়ে এসেছেন যা আমি অন্য কোনো ইতিহাসে পাইনি, অন্য কোনো চিকিৎসকের কোনো কেস রিপোর্ট থেকে পাইনি, কোথাও থেকে পাইনি। সেখানে নতুন করে চিন্তা করতে হয়েছে, কিন্তু কখনোই হানিম্যানের নীতির বাইরে যেতে হয়নি, অর্গাননের বাইরে যেতে হয়নি। অর্গাননের আলোকে আমি তখন ভাবতে শুরু করেছি, অর্গাননে হানিম্যানের শিক্ষা থেকে ভাবতে শুরু করেছি যে আমার এই পার্টিকুলার রোগীটাকে, তার ভাইটাল ফোর্সকে আমি কিভাবে একটু সুবিধা প্রদান করতে পারি, কিভাবে তার মধ্যে এমন একটি স্টিমুলেশন প্রদান করতে পারি, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি স্টিমুলেশন প্রয়োগ করব। কয় টাকা সে দেবে সেটা নয়, আমার নাম হবে কি হবে না, এই রুগী আরো 5টা রুগী দেবে কি দেবে না, কোনো কিছু নয়। শুধুমাত্র এই ব্যাপারটি না, তার ভিতরে কি আহামরি, এগুলো কিচ্ছু নয়, তাকে ভালো করতে হবে, এই কথা এই চিন্তাই অ্যাকচুয়ালি অনেকেই আমাকে বলেন। আল্লাহর দয়া, এটা আল্লাহর রহমত, আল্লাহ করিয়েছেন। বহু সংখ্যক মানুষ আমাদের সায়েন্স ক্লিনিক থেকে বা হোমিও ডাইজেস্টের প্রিমিসিস থেকে অনেক মানুষ ভালো হয়েছেন, আরোগ্য হয়েছেন। এবং মোস্ট ডিফিকাল্ট ওয়ান, আমি প্ল্যান করেছি যে আমার যে ক্লিনিক, টাঙ্গাইলে যে বিশাল ক্লিনিকটি করলাম, সেখানে আমি একটা গ্যালারি করব রোগীদের। তো যাই হোক, এই বিশাল সংখ্যক আরোগ্যের পিছনের ঘটনাটি কি? আমাকে কি খুব বেশি পরিশ্রম করতে হয়েছে? আপনারা এখানে অনেকেই আছেন শিক্ষার্থী, আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। আপনারা যদি বলেন যে এই যে ভয়ানক কঠিন রোগীর আমি ট্রিটমেন্ট করি, আমার কি তাদের চিকিৎসা করতে গিয়ে অনেক বেশি ব্রেইন ওয়ার্ক, অনেক বেশি মেন্টাল ওয়ার্ক, শ্রম যায়? একটা কোশ্চেন। আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি না, যত কঠিন রোগী হোক, অ্যাকচুয়ালি ব্রেন ওয়ার্কের কাজটা খুব বেশি হয় না। তাহলে ব্রেন ওয়ার্কের কাজটা কোথায় হয় বা কোথায় হয়েছে? হোমিওপ্যাথির প্রিন্সিপালস গুলো, নীতিগুলোকে আত্মস্থ করার জন্য আমাকে প্রচুর চিন্তা করতে হয়েছে। এবার যখন আমি জানি যে মানুষের চিকিৎসা পদ্ধতি কি, ভাইটাল ফোর্সকে কিভাবে পরিমাপ করতে হয়, কি কি ইন্ডিকেটর দিয়ে আমি আমার রোগীর সার্বিক পরিস্থিতিকে ইভালুয়েট করতে পারি, আমি রোগীর বর্তমান অবস্থান, তাতে ওষুধ প্রয়োগের সম্ভাব্যতা, সঠিক ওষুধ নির্বাচনের সম্ভাব্যতা, প্রগনোসিস, এই ব্যাপারগুলো আমাকে আগে শিখতে হয়েছে। সবাইকে শিখতে হয়, প্রতিটি চিকিৎসককে। যথাযথ নিয়মে, যথাযথ অর্গাননের যথাযথ অনুসরণে আপনি যখন আপনার এই কোন রকমের পূর্ব সংস্কারবিহীন হয়ে যখন আপনি এই অর্গাননকে আত্মস্থ করবেন, তখন আপনি এই নীতিগুলো একদম সুস্পষ্টভাবে জানতে পারবেন। এবং এগুলো প্রত্যেকটা অকাট্য সত্য। যারা অর্গাননকে অনুসরণ করেন না, তাদের অর্গানন সম্বন্ধে কনফিডেন্স লেভেলের ব্যাপক ঘাটতি থেকে যায়। যখন বলা হয় যে সামান্য যেখানে মলিকিউল পাওয়া যায় না সেই ওষুধ ক্যান্সারকে আরোগ্য করবে, মাত্র 2টা ডোজ, আমার এই কেস আছে এই কারণেই বললাম, মাত্র 2টা ডোজ ক্যান্সারকে আরোগ্য, সেটা বিশ্বাসযোগ্য মনে হয় না। তার কাছে মনে হয় ফিজিওলজিক্যাল ডোজ, গাদা ওষুধ সকাল দুপুর বিকাল রাত্রি আমাকে দিতে হবে,
তাহলে রোগী ভালো হবে। সে ব্রেইন ওয়ার্ক করে, সে মেন্টাল এক্সার্ট করে, তার আসলে এই ধরনের প্রিন্সিপালস বাদ দিয়ে যখন অন্য কোনো চিন্তার থেকে আপনি আরোগ্য করতে যাবেন, তখন আপনাকে ব্রেইন ওয়ার্ক করতে হবে, প্রচন্ড করে ব্রেইন স্টর্মিং হবে। কিন্তু যখন আপনি আপনার প্রিন্সিপাল জানবেন, আপনি জানবেন যে আমার রোগী যে অবস্থানে থাকুক আমি সেই অবস্থান নিরূপণ করলাম, এবং তারপর তার আরোগ্যের জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে কিছু প্রাকৃতিক নীতি অনুযায়ী তাকে ট্রিট করতে হবে, তার সাথে ডিল করতে হবে, তাকে সে অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হবে, তাকে সে অনুযায়ী ওষুধ দিতে হবে। রেপার্টরি করতে গিয়ে ঘামার দরকার নেই। যদি আপনি জানেন যে একটা সফল রেপার্টরির জন্য কোন ধরনের বৈশিষ্ট্য, কোন ধরনের লক্ষণ, এবং সর্বোপরি রেপার্টরির পরে গিয়ে কোন ধরনের কনটেক্সট, অর্থাৎ কোন ধরনের চিত্রকে আমার গুরুত্ব দিতে হবে। আপনি যদি ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে উপযুক্ত আপনার ধারণা থাকে, তাহলে ঠিক ওই মুহূর্তে রোগী দেখার মুহূর্তে আসলে অত পরিশ্রম থাকে না, কারণ আপনি জানেন আপনাকে কোন পথে চলতে হবে, কিভাবে চলতে হবে। তো এটা একদিনের ব্যাপার নয়। আপনি যদি হানিম্যানের এই অর্গাননের 1 নম্বর অ্যাফোরিজমকে সর্বসময় মাথায় না রাখেন যে কিভাবে আমি আমার সামনে থাকা রোগীটাকে আরোগ্য করব, তাহলে এই প্রিন্সিপালস গুলো অ্যাপ্লিকেশন বা রোগী আসার পর তার অটোমেটিক সহজাত কর্ম প্রক্রিয়া ঠিকঠাক ভাবে অবলম্বন করা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি যখন নানান তরিকা অনুসন্ধান করবেন, এই শুধুমাত্র এই লক্ষ্য বাদ দিয়ে যে আমার রোগীকে আরোগ্য করা ছাড়া আমার অন্য কোনো লক্ষ্য নেই এবং এটাই আমার সর্বোচ্চ এবং একমাত্র কর্তব্য, এই কথার মধ্যে আপনার মস্তিষ্ককে যতক্ষণ পর্যন্ত স্থির করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত হানিম্যান যে দাবি করেছেন ভ্রান্ত সংস্কারহীন, অর্থাৎ কোন ধরনের বায়াস হবেন না, না সামাজিক প্রতিপত্তির মুখে, না অর্থনীতি, না টাকা পয়সা, না আপনার রোগী ধলা, না কালা, না খুনি, না সাধু, এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে যখন আপনার রোগীকে নিয়ে বিবেচনা করতে না পারবেন, তার ভাইটাল ফোর্সের অ্যাক্টিভিটি, সেখানে থাকা প্রতিবন্ধকতা, তা দূর করার প্রচেষ্টা, এই সমস্ত কিছু যখন আপনার মস্তিষ্ককে ইনভলভ না রাখবে এবং তাকে আরোগ্য বলে এবং সেই আরোগ্য আমি কিভাবে সমাধান করব, মানে আনয়ন করব, তার প্রিন্সিপালস গুলোতে আপনার যদি সাবলীলতা না থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা সম্ভব নয়। এবং সেই সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি এই পদ্ধতি কিন্তু একটা ব্লেসিংস, অবিরত আপনার সঠিকভাবে প্রসিড করতে করতে একটা সময় আপনার মধ্যে সেই যোগ্যতা অর্জিত হবে। এখানে হানিম্যান ফুটনোটে আরো কিছু কথা বলেছেন, দেখেন, the physician calling is not to make countless attempts at explanation regarding disease appearance and their proximate cause, which must ever remain concealed, holding forth in unintelligible words or abstract or pompous expression in order to appear very learned and astonish the ignorant, while a sick world sighs in vain for it. যখন একটা অসুস্থ পৃথিবী সাহায্যের জন্য দীর্ঘশ্বাস ছাড়ছে, তখন একজন চিকিৎসকের কাজ হতে পারে না যে রোগ কেন দেখা দিল, কিভাবে দেখা দিল, জীবাণু এটা ওটা, হ্যাঁ, এইভাবে রোগ আসে, যেগুলো আমরা অবিরতই দেখি। আমাদের ফিজিশিয়ানগণ অবিরত আলোচনা করে যাচ্ছেন, ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। এবার হামের প্রাদুর্ভাব হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমাদের ফিজিশিয়ানরা সম্ভবত চাচ্ছেন যে একজন ডাক্তার যে পরিমাণ জানেন, ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে রোগীদেরকে একদম হাম সম্বন্ধে তার সবটা জানিয়ে ছাড়বেন। তারা মনে হচ্ছে তাদের প্রত্যেকটা রোগীকে ডাক্তার বানিয়ে ফেলা তাদের লক্ষ্য। হ্যাঁ, হামে এই হয়, ওই হয়, এই রোগীর থেকে শুরু হয়, এই ওষুধ ভালো, এই ওষুধ খারাপ, এইগুলো নিয়ে দেখলাম মহাব্যস্ত আমাদের কমিউনিটি। তাদের এই এনার্জি গুলো যদি অন্তত পক্ষে কিছু রোগীকে আরোগ্যের ব্যাপারে প্রয়োগ করতেন, আমার মনে হয় তা আরো বেশি কার্যকরী হতো। এই কতটুকু তিনি জানেন, এবং তাও অধিকাংশই তো এআই থেকে প্রডিউস করা, তারা যদি আদৌ যদি সেগুলো তারা জানতেন, সেটা সেভাবেই যদি দিতেন, তাও একটা কথা ছিল। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে হানিম্যান এগুলো নিষেধ করেছেন, যে এই রোগ কিভাবে আসে, তাদের কিভাবে দেখা দেয়, তাদের প্রক্সিমেট কারণ কি। এবং হানিম্যান বলছেন যে আসলে কিন্তু কারণটা চোখে দেখা যাবে না। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা ছড়ালাম যে হামের মাধ্যমে, হামে অমুক ভাইরাসের মাধ্যমে সৃষ্টি, সেই হানিম্যান বললেন যে আসলে কিন্তু সত্যিকারের কারণটা
ফান্ডামেন্টাল কারণটা চোখে দেখার মতো নয়, সারা জীবন গুপ্ত থাকবে, হুইচ মাস্ট এভার রিমেইন কনসিলড। হোল্ডিং ফোর্থ ইন আনইন্টেলিজিবল ওয়ার্ডস অর অ্যাবস্ট্রাক্ট, এবার কিছু অস্পষ্ট শব্দ, বিমূর্ত, যা দেখা যাবে না সেই রকমের শব্দ, ভাবের কথা আর কি, বা খুব পাণ্ডিত্যপূর্ণ এক্সপ্রেশন, আমি খুব জানি এই ধরনের এক্সপ্রেশনের মাধ্যমে নিজেকে খুব একদম পণ্ডিত বলে প্রমাণিত করার চেষ্টা, এবং যারা জানে না তাদেরকে বিস্মিত করার একটা প্রচেষ্টা, এইগুলার চিকিৎসকের কাম না। এটা বলতেছেন হানিম্যান 1 নম্বর অ্যাফোরিজমে। পয়লা অ্যাফোরিজমে আমরা যেগুলো অবিরত করে বেলাই সেগুলোর বিরুদ্ধে হানিম্যান বললেন। এবার আপনি যদি অর্গাননের অনুসারী হন তাহলে প্রথমেই আপনাকে এগুলো ত্যাগ করতে হবে। আসলে এগুলো নিয়ে বসে থাকলে চলবে না। কয়টা লাইক আসলো, কয়জন আমাকে একটু বড় ডাক্তার বললো, এগুলোর চাইতে বহু গুরুত্বপূর্ণ আপনি যদি হামের ব্যাপারে আগেকার লিটারেচার গুলো পড়াশোনা করতেন, হানিম্যান কিভাবে আরোগ্য করেছেন, কেসগুলো কিভাবে আছে, এবং তারপরে যদি 10টা কেস আরোগ্য করে একদিন ফেসবুকে দিতেন যে আমার এই সিরিয়াস কেস, আমি এই ইন্ডিকেশন থেকে এইভাবে হামের চিকিৎসা করেছি, কিংবা সেগুলো দিয়ে যদি একটি গবেষণাপত্র প্রকাশ করতেন, তাহলে কাজের কাজ হতো। আপনার ওই ফেসবুক পোস্ট হাম সম্বন্ধে আপনি কতটুকু জানেন, এ আসলে কার কাজে লেগেছে? ফেসবুকে তো আমরা কয়েকজন লোক মাত্র ঘোরাঘুরি করি, আমরাই দেখি, আমরাই লাইক দেই, আমরাই এই কয়েকজন মানুষ। সাধারণ মানুষ কি, আর সাধারণ মানুষকে আপনি কেন হাম শিক্ষা দিবেন? মানে এর প্রয়োজনটা কি? তারা কি আসলে চিকিৎসা করতে পারবে আপনার ওই হামের ইনফরমেশন পরে? তাহলে এই যে কাজগুলো, মুদ্রা কথাটি হচ্ছে আপনারা কোন উদ্দেশ্যে করেছেন আমি জানি না, হয়তো মহৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে এই এনার্জি গুলো এখানে নষ্ট না করে আমরা যদি সত্যিকারে মানুষের কল্যাণ, হোমিওপ্যাথিক কমিউনিটির মানুষের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করতাম, হানিম্যান বলছেন এটা হচ্ছে চিকিৎসকের কাজ। আপনারা 1 নম্বর অ্যাফোরিজম পড়েননি, হোমিওপ্যাথিক স্টুডেন্ট পর্যন্ত বা অনেক সময় রোগী পর্যন্ত পড়েননি, এরকম কেউ আছেন কিনা সন্দেহ। তাহলে আমাদের কমিউনিটিতে আমরা কেন বরাবর 1 নম্বর অ্যাফোরিজমের লঙ্ঘন দেখতে পাচ্ছি? কেন আমাদের সমস্ত কর্মকাণ্ড এই অর্গাননের 1 নম্বর অ্যাফোরিজম? আপনি বলছেন আপনি অর্গানন বুঝেন না, কিভাবে বুঝবেন যদি হানিম্যানের কথাকে যথাযথ গুরুত্ব না দেন? আপনার কাছে অর্গানন কঠিন। কেন কঠিন হবে না যদি এই সহজ কথা যে হানিম্যান বলছেন তোমার মাথায় যেন অন্য কোনো চিন্তা না থাকে। আজকে কোন চিন্তাটা নেই? ক্ষমতা, প্রতিপত্তি, নাম, যশ, দ্রুত অর্থনৈতিক লাভ, সামাজিক সম্মান, কোনটি আমাদের মাথায়? মানুষকে আরোগ্য করার চিন্তা বাদ দিয়ে আর সব ধরনের চিন্তা অধিকাংশ মানুষের মধ্যে। আমি একটু আগে শুরুতেই বলেছি, আমার বইতেও আমি বলেছি, শিক্ষা সংকট বইতেও, যে আমাদের হোমিওপ্যাথিক শিক্ষার উদ্দেশ্যের মধ্যে বিভ্রান্তি। এই উদ্দেশ্যটা নির্ধারণ করে দিয়েছেন হানিম্যান, একজন চিকিৎসকের, শুধু হোমিওপ্যাথ না। অ্যাকচুয়ালি হানিম্যান কি হোমিওপ্যাথি আবিষ্কার করার জন্য এসেছিলেন? আপনারা লক্ষ্য করুন, আপনারা দেখবেন মোস্ট প্রবাবলি 23 অথবা 26 নম্বর অ্যাফোরিজমের আগ পর্যন্ত তিনি হোমিওপ্যাথি বলতে কিছু বলেননি। এখানে তিনি ফিজিশিয়ান, চিকিৎসক কথাটি বলছেন। কেন? কারণ হানিম্যান কিন্তু আসলে কোন সেক্ট, কোন দল তৈরি করার জন্য আসেন। তিনি চেয়েছিলেন, আমরা ইনশাল্লাহ যখন আমরা ইন্ট্রোডাকশনটা ডিসকাস করব তখন দেখিয়ে দেব আমি লাইন টু লাইন। তিনি চেয়েছিলেন যে মানুষের মধ্যে 2500 বছরের লিটারেচার রিভিউ করলাম আমি, 2500 বছরের পড়াশোনা আমি দেখলাম মেডিকেলের বিভিন্ন ভাষায়, চাইনিজ, ইন্ডিয়ান, আরাবিয়ান, সমস্ত জায়গায় আমি দেখতে পেলাম যে এখানে যারা চিকিৎসা করছেন তারা আসলে কোনো সায়েন্টিফিক ফান্ডামেন্টালস এর উপর চিকিৎসা করছেন না। এ পর্যন্ত যে চিকিৎসাগুলো হয়েছে সেগুলো সিউডো সায়েন্স, সায়েন্সের নামে, বিজ্ঞানের নামে অপবিজ্ঞান প্রচলিত রয়েছে, এবং তারা কিছু অসৎ উদ্দেশ্যে, আজকে আমাদের দেশে যেরকম দেখতে পাই, আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটি এই দোষের বাইরে নয়। বহু সংখ্যক চিকিৎসক এই 1 নম্বর অ্যাফোরিজমকে গুরুত্ব না দিয়ে হোমিওপ্যাথির নাম ভাঙিয়ে অসৎ উপায়ের মাধ্যমে তারা উপার্জন করে খাচ্ছেন বা নাম যশ প্রতিপত্তি লাভের চেষ্টা করছেন এই 1 নম্বর অ্যাফোরিজমকে বাদ দিয়ে, এবং তারা দূষিত হোমিওপ্যাথির প্রচার প্রসার করে যাচ্ছেন, যে কারণে আসলে হোমিওপ্যাথি সাফার করছে এই 1 নম্বর অ্যাফোরিজমের থেকে বের হয়ে যাওয়ার কারণে। এবং হানিম্যান খুব সুন্দর করে ডিফাইন করলেন তার পাদটিকাতে যে কথাটি দিয়ে তিনি কি বোঝাচ্ছেন। তিনি পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছেন যে বাবা, তোমাদের এই বড় বড় ডায়লগ, পণ্ডিত্যপূর্ণ চেহারা,
এই রোগ কোথা থেকে আসলো, রোগ নিয়ে বিশাল আলোচনা, মানুষের ভিতরে কোথায় কি হচ্ছে তার সম্পর্ক স্থাপন, এইগুলো নিয়ে ডিসকাস করা তোমাদের কাজ নয়। তোমাদের কাজ হচ্ছে যখন পৃথিবীর মানুষ দীর্ঘশ্বাস ছাড়ছে, আপনি যদি বিশ্বাস করেন, আপনি লক্ষ্য করে দেখেন, যারা নিদান পক্ষে একটু পড়াশোনা করেছেন, আজ পর্যন্ত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা ঘোষণা করা হয়, কনভেনশনাল ট্রিটমেন্ট বা অ্যালোপ্যাথি বা অর্থোডক্স মেডিসিন অথবা ওয়েস্টার্ন মেডিসিন, আপনি যে নামেই বলুন না কেন, তারা যে কথাটি বলেন যে ক্রনিক ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে তাদের কিন্তু আরোগ্যকারী কোনো চিকিৎসা পদ্ধতি নেই। কিছু কিছু জায়গায় তারা সার্জারি করে ঠেকা কাজ চালাচ্ছেন। অন্যদিকে আয়ুর্বেদিক, ইউনানি, অন্যান্য চিকিৎসা একটা সময় মানুষের যখন লেস কমপ্লিকেটেড ছিল মানুষের হেলথ, তখন কিছুটা কার্যকরী হলেও এখন কিন্তু অত বেশি ইফেক্টিভনেস আনতে পারছে না। ইভেন চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন পর্যন্ত, আকুপ্রেশার, আকুপাংচার পর্যন্ত, এগুলো একটা ফিলোসফির ভিত্তিতে করা, কিন্তু সেগুলো আজকে অত বেশি কার্যকর হতে পারছে না। শুধু তাই নয়, সেই চিকিৎসা পদ্ধতিগুলো আজকে সেই আদি অকৃত্রিম বিশুদ্ধ অবস্থায়ও নেই। কাজেই মানুষগুলো আজকে হসপিটালে পাঠানো হচ্ছে, তারা এই গরমের মধ্যে ফ্লোরে শুয়ে অবর্ণনীয় কষ্ট, সেখানেও আবার টাকা পয়সার লেনদেন, অনেকে সুবিধা পাচ্ছে না, সঠিক ব্যবস্থাপনার অভাব, গন্ডগোল, মেশিনপত্রের অভাব, আমাদের এই উন্নয়নশীল দেশে আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিসের অভাব। তারপর এতগুলো প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে যখন একজন ব্যক্তি ওই চিকিৎসাটি পেতে যান, তখন আসলে দেখা যায় তাদের আসলে চিকিৎসাই নেই। আপনি একটু কল্পনা করে দেখুন, কোভিড-19 এত ভয়ানক ভাবে দেখা হয়েছে কেন? কারণ তার কোনো ওষুধ ছিল না। আপনি যদি খুব ভালো মতো লক্ষ্য করেন, ক্রনিক ডিজিজ অ্যাকিউটের মতো হুটহাট মারা যায় না, কিন্তু প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের মরবিডিটিতে তারা আক্রান্ত হচ্ছে। এদের সঠিক কোনো চিকিৎসা, আরোগ্যকারী চিকিৎসা পদ্ধতি ওয়েস্টার্ন মেডিসিনে নেই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে দাবিত হচ্ছে। সত্যিকারের আরোগ্যকারী চিকিৎসা পদ্ধতি রয়েছে হোমিওপ্যাথির কাছে, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে প্রয়োগ না করে এই 1 নাম্বার অ্যাফোরিজমের এই মূল ক্রাইটেরিয়া থেকে বেরিয়ে গিয়ে আমরা মানুষকে ঠিক তাদের মতোই কিছু সাবপ্রেশন, কিছু প্যালিয়েশনের মাধ্যমে সাময়িক আরাম প্রদান করছি। যে হোমিওপ্যাথির সক্ষমতা ছিল হানিম্যানের এই 1 নাম্বার অ্যাফোরিজম, অর্থাৎ শুধুমাত্র মানুষকে আরোগ্য করা, মানুষকে কল্যাণ করা, মানুষের স্বাস্থ্যকে পুনঃস্থাপন করা, এই আইডিয়াটি আমাদের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ইনবিল্ট না হওয়ায়, এটাকে সর্বক্ষণ না রাখায়, সেই একই ধরনের অন্য মানুষ যা করে বেড়াচ্ছে আমরাও তাই করে বেড়াচ্ছি। হানিম্যান আমাদের সতর্ক করছেন, of such learned fanatism to which the name theoretical medicine art is given and for which special professorship are instituted, we have had quite enough. বলতেছেন যে এই যে পাণ্ডিত্য সুলভ গোরামি, আমি গোরামি, আমারটা শুদ্ধ হোক ভুল হোক এটাই ঠিক আছে, এটাই করব, বা এই মুহূর্তে আমি আটকে থাকবো, এই পাণ্ডিত্যময়, পাণ্ডিত্য সূচক, পাণ্ডিত্য প্রকাশ করার মতো গোরামি, যার নাম দেওয়া হয়েছে তত্ত্বীয় মেডিসিনাল আর্ট, তত্ত্বীয় মেডিসিনাল ওষুধ শিল্প, যাকে এই নাম দেওয়া হয়েছে, এবং যার জন্য স্পেশাল প্রফেসরশিপ, বিশেষজ্ঞায়ন, যে বিশেষজ্ঞ তৈরি করে না, সে বিশেষজ্ঞ। আমাদের হোমিওপ্যাথরাও তো বেআইনি ভাবে এখন দাবি করে আমি অমুক বিষয়ের বিশেষজ্ঞ, আমি তো অমুক বিষয়ের বিশেষজ্ঞ, মানে যত ভাবে পেরেছে হানিম্যানের পয়লা অ্যাফোরিজম থেকে আগে আমরা দৌড়ে বেরোনোর চেষ্টা করেছি, তারপর যার যার ধান্দায় চলা শুরু করেছি, আর হানিম্যান তাদেরকে পয়লা অ্যাফোরিজমে গালাগালি করে রেখেছেন, যে এগুলো যথেষ্ট হয়েছে। ইট ইজ হাই টাইম ফর অল দোজ হু কল themselves physicians once and for all to stop deceiving suffering humanity with idle talk and to begin now to act, that is to really help and to cure. যেগুলো যথেষ্ট হয়েছে, এখন চূড়ান্ত সময়। যারা নিজেদেরকে চিকিৎসক বলে দাবি করেন, আজকে এক্ষুনি এইসব এই মানবতাকে প্রতারিত করা এই অলস বাক্য, ফাউ কথা দিয়ে প্রতারিত করা বন্ধ করে যা করলে মানুষের সাহায্য হবে, আরোগ্য হবে, সেই কাজ শুরু করার। আর আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য এটা। আপনারা যারা আমাদের সাথে থাকবেন, আমাদের উদ্দেশ্য হানিম্যানের এই কথাটা, অলস বাক্য, ফাউ কথা, এগুলো দিয়ে সময় নষ্ট না করে আমরা প্রকৃত হোমিওপ্যাথিকে বুঝবো এবং তাকে আমার সহজাত অনুভূতি,
আমার রোগীকে বিশ্লেষণ করার জায়গাটিতে একদম একদম সাথে সাথে আমি এইগুলো প্রয়োগ করতে পারবো, এইভাবে আত্মস্থ করব এবং মানুষকে আরোগ্য করার জন্য আমার সমস্ত মস্তিষ্ক সমস্ত প্রচেষ্টা ব্যয় করব। এই লক্ষ্য নিয়ে আসলে এই অর্গাননের আমাদের এই যাত্রাটি শুরু। এবং প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হওয়ার কথা, প্রতি শনিবার দিন 9:40-এ। যদি কোনো কারণে কিছু সময় এদিক সেদিক হয়, আমরা অবশ্যই তা জানিয়ে দেব। আপনারা আমাদের প্রতি সপ্তাহের ঘোষণার মাধ্যমে জানতে পারবেন। আজকে আমরা 1 নাম্বার অ্যাফোরিজম নিয়ে আলোচনা করলাম। ক্রমান্বয়ে ধীরে ধীরে আমরা পুরো অর্গাননটাই আলোচনা করব এবং আপনাদের আমি বলবো যে আপনাদের এই যে আজকের যে আলোচনা বা এই সংক্রান্ত যত রকমের কনফিউশন আছে, এ সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এই কোশ্চেনগুলো এখানে জানান। আমরা চাইবো যে প্রতি সপ্তাহে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটি মাধ্যমে আমরা এই ব্যাপারটি একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে নেব। সেই সাথে আমি আপনাদেরকে বলবো আরেকটা বিশেষ অনুরোধ আর কি, আমাদের কমিউনিটিতে যতটুকু সম্ভব আমাদের এই ক্লাসটিকে ছড়িয়ে দিন। যদি আপনারা সত্যিই মনে করেন যে এটা কল্যাণকামী, সত্যি সুন্দর আলোচনা, সাবস্ট্যান্সিয়াল, শেখার মতো, এবং আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে আমাদের মানুষের মাঝে এই আলোচনা কল্যাণ বয়ে আনবে, তাহলে দ্বিধা করবেন না। তাহলে আপনার প্রতি অনুরোধ, যত বেশি সম্ভব মানুষের কাছে, আপনি এই ক্লাসের অন্তর্ভুক্ত, আপনি একটি শিক্ষার্থী এবং আপনার দায়িত্ব যত বেশি সম্ভব মানুষকে যত দ্রুত সঠিক হোমিওপ্যাথিক শিক্ষায় সুশিক্ষিত করা যায়। তো ধীরে ধীরে আমাদের বহু বিষয়ে আলোচনা আসবে। তবে আমি আজকে 1 নাম্বার অ্যাফোরিজম নিয়ে আলোচনা করলাম। আশা করি এই গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন এবং এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমি দেব। আমরা এবার প্রশ্নোত্তর সেকশনে চলে যাব। আমরা তাহলে আশা করি ঘন্টাখানেকের মধ্যে আমাদের ক্লাস। আমি একটু চোখ বুলাচ্ছি। অনেকেই আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, এবং অনেকেই বলেছেন বাস্তব কথা, ভালো কথা, অসাধারণ আলোচনা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হানিম্যানের অর্গানন নিজেই অসাধারণ। এর আলোচনা সঠিক, জাস্ট আমি হানিম্যানের কথাগুলোই তুলে ধরেছি। আমি কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমার ভিউ কিন্তু আমি তুলে ধরিনি। এখানে হানিম্যান যা বলেছেন সেটা নিয়েই আমি ডিসকাস করলাম। তো কাজেই হানিম্যানের কথা সুন্দর হবেই নিঃসন্দেহে। ক্লাস কি রেকর্ড পাওয়া যাবে প্রতিটা? অ্যাকচুয়ালি এইটা তো আসলে লাইভ আমাদের সম্ভবত বেশ কিছুদিন পর্যন্ত আমাদের টাইম লাইনে থেকে যাবে। তারপরে হয়তো আমরা এই ক্লাসগুলো আলাদাভাবে আমাদের ইউটিউব চ্যানেল বা অন্য জায়গাগুলোতে ধারাবাহিকভাবে রাখতে পারি, কিন্তু এই পরিকল্পনাগুলো এখনো চূড়ান্ত নয়। আমরা আশা করব আপনারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন এবং আপনাদের ইন্টারঅ্যাক্ট করবেন। কারণ লাইভ ক্লাসে আমি একটি বড় অংশ রাখবো। যেমন ধরেন 45 মিনিট আলোচনা করেছি, এবার কিন্তু আপনাদের জন্য আধা ঘন্টা বরাদ্দ আছে। কারণ শিক্ষামূলক কোশ্চেন আসতে পারে, একাডেমিক কোশ্চেন আসতে পারে, সেগুলোর উত্তর আপনাদের কাছে আমার পৌঁছে দিতে হবে। এবং যতটুকু আলোচনার মাধ্যমে শেখা যায়, প্রশ্নোত্তরের মাধ্যমে কিন্তু অনেক খুঁটিনাটি বিশেষ ব্যাপারগুলোতে আলোকপাত করা যায়, আর গভীরভাবে একটা বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায়। তো এই উদ্দেশ্যে আমি কিন্তু প্রশ্নোত্তরকে গুরুত্ব দেব এবং আমি চাইবো যে আপনারা একটা ক্লাসে অর্গাননের সেই অংশটুকু সম্বন্ধে সুস্পষ্ট হয়ে নেবেন। সবাই বলে যে অর্গাননের আলোচনা বোরিং, কিন্তু আমি তা মনে করি না। এবং আমার স্টুডেন্ট যারা আছেন, হোমিও ডাইজেস্টে 7 বছর যাবত আমি অর্গাননের ক্লাস নিচ্ছি। আমি এই 1 বছর, এই 7টা বছরে আমার কোন স্টুডেন্টকে বলতে শুনিনি যে অর্গানন খুব বোরিং। অর্গানন হাইলি ইন্টারেস্টিং, খুব শার্টেল, খুব সূক্ষ্ম এবং খুব সাইন্টিফিক একটা ব্যাপার, খুব মজার একটা ব্যাপার। মুশকিল হচ্ছে বেশিরভাগ শিক্ষকগণ নিজেরাই আসলে এই ব্যাপারটি অনেক সময় ধরতে পারেন না। কাজে তারা স্টুডেন্টের কাছে এই মেসেজটা পৌঁছাতে পারে। অর্গাননের যে ইন্টারেস্টিং ব্যাপারটি আছে, কিভাবে তা আপনাকে ভারমুক্ত করে দেবে, নিশ্চিন্তে চিকিৎসা করার সক্ষমতা তৈরি করে দেবে, সেই ব্যাপারটিতে রিস্ক করতে অর্গাননকে আসলে উপলব্ধি করতে হয়। তো যাই হোক, আমি আপনাদের প্রশ্ন অনুসন্ধান করছি। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, নাইস ডিসকাশন বলেছেন, থ্যাংক ইউ। সেবরিক ডার্মাটাইটিস কি পার্মানেন্টলি ভালো হয়? হ্যাঁ, সেবরিক ডার্মাটাইটিস পার্মানেন্টলি ভালো হয়।
আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই সেই জায়গা যেখানে বলা যায় যে ভালো হবে না এরকম রোগী পাওয়াটাই মুশকিল। আছে না যে ক্যান্সার 3rd গ্রেড 4th গ্রেডে ভালো হবে না এরকম হয়। সেবোরিক ডার্মাটাইটিস যে স্টেজে দেখা দেয় এই স্টেজ থেকে ভালো হয়, অনেকের একটু সময় লাগতে পারে কিন্তু ভালো হয়। কিন্তু দেখুন এটা কিন্তু আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক নয় এই কোশ্চেনটা। হ্যাঁ, এটা যদি আমি কেন ভালো হয় কিভাবে ভালো হয় এগুলো বলতে চাই অনেক সময়, আমি চাইবো যে অর্গাননের ক্লাসে এই কোশ্চেন না, এগুলোর জন্য আমি আলাদা আলাদা ভিডিও করি, সেটা তো অন্য কথা। হাউ ক্যান ওয়ান নোজ দ্য রিয়েল হোমিও? অ্যাকচুয়ালি আমাদের উপমহাদেশ সহ পৃথিবীতে একটা বিষয় লক্ষ্য করা গেছে, যারা আসলে ভালো হোমিওপ্যাথ হতে গিয়েছেন তারা অধিকাংশই স্বশিক্ষিত, অধিকাংশ স্বশিক্ষিত অথবা খুব ভালো শিক্ষকের অধীনে তারা প্রশিক্ষিত। এই কারণে অনেকে মনে করেন যে হোমিওপ্যাথিকটি গুরুমুখী বিদ্যা। ভালো গুরু থাকলে আসলে ব্যাপারটা কি, আমাদের সবগুলো গুরুই যদি ভালো হতো, আমাদের কলেজগুলো যদি ভালো হতো, আমাদের শিক্ষকগুলো যদি খুব দক্ষ হতো, তাহলে আপনার এই হাউ ক্যান ওয়ান নোজ দ্য রিয়েল হোমিও এটা নিয়ে কিন্তু আসলে কোশ্চেনই উঠতো না। এখন হোমিওপ্যাথিক সত্যিকারের হোমিওপ্যাথি তো করছে খুব কম মানুষ, আপনাকে সেখানে অনুসন্ধান করতে হবে, সেখানে শিখতে হবে। হোমিও ডাইজেস্ট একদম ওপেন ঘোষণা দিয়ে বলছে যে আমরা প্রকৃত হোমিওপ্যাথিক শিক্ষা মানুষকে দিচ্ছি। তো আপনি হোমিও ডাইজেস্টের সাথে থাকুন, কিংবা আপনি স্বশিক্ষিত হন, বিদল কাজ শেখাচ্ছেন, ওয়ার্ল্ড ওয়াইড শিখুন, এভাবে আপনি শিখতে পারেন। ধন্যবাদ ফখরুল আলম। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আল্লাহ আপনার আব্দুল্লাহ ফিরোজ বলছেন আমাকে আমার জন্য দোয়া করছেন, আমিও আপনার জন্য দোয়া করি এবং ধন্যবাদ জানবেন আমার। শিলা ঘোষ বলছেন রোগীর ধারাবাহিকতা, রোগীর ধারাবাহিকতা, রোগের ডায়াগ্রাম, লেভেল অফ হেলথ, ভাইটাল ফোর্সের চিত্রবাসী, মোটিভ, সীমাবদ্ধতা, প্রচেষ্টা, ইনফ্লামেশনের বর্তমান অবস্থা, পরিবর্তিত রূপ, আরোগ্যের ধারার সাথে বর্তমান সমাজে প্রচলিত বৈজ্ঞানিক চিন্তা ও প্রতিফলনকে মেলাতে পারি না বলেই কি হোমিওপ্যাথিক অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বলা হচ্ছে না? আরোগ্য কতটা স্থায়ী ও দ্রুত হতে পারে, কত সরল প্রক্রিয়ায় হতে পারে, অর্গাননের এই ধারণা সমাজে স্পষ্ট করতে আমরা কি করতে পারি? স্যার চমৎকার একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা যা করতে পারি, আপনার কথা সঠিক, যখন আমরা খুব সাইন্টিফিক্যাল প্রিন্সিপালস মেনে সাইন্টিফিক্যাল পদ্ধতিতে মানুষের চিকিৎসা না করব, ততক্ষণ পর্যন্ত তাকে অবৈজ্ঞানিক তো বলাই হবে। কিন্তু আমরা যখন সঠিকভাবে মানুষের কাছে এক্সপ্লেন করতে পারবো, সঠিক অ্যাপ্রোচগুলোকে সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যখন চিকিৎসা করবো এবং তাকে উপস্থাপনা করব, পেপারের মাধ্যমে আমরা প্রকাশ করব, তখন কিন্তু আর আমাদের অবৈজ্ঞানিক বলার কোনো উপায় থাকবে না। তো কাজেই অর্গাননের ধারণা স্বচ্ছ হওয়া মানে এই যে স্থায়ী আরোগ্য, দ্রুত আরোগ্য, যে ব্যাপারগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব, এবং এবং কিভাবে সাইন্টিফিক্যালি মানুষ আরোগ্য হয় সেই ব্যাপারগুলো উঠে আসবে, চলে আসবে। তো কাজেই আশা করি এই আমাদের এই কাজের মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট হবে, এবং যত বেশি আপনারা এটাকে ছড়িয়ে দেবেন এই শিক্ষাকে, তত বেশি আসলে আমরাই ফান্ডামেন্টালি শক্তিশালী হব। ধন্যবাদ শিলাঘোষ। জাহিদুল ইসলাম ভাইয়া, সুপার সার্ভিসে কোনো লক্ষণগুলো থাকলে বা কিভাবে বুঝবো এই লক্ষণগুলো রোগীর সুপার সার্ভিস? এজন্য রোগীর মাত্রাগুলোকে বুঝতে হবে আপনাকে। মানুষের মাত্রা হচ্ছে মন, আবেগ এবং শরীর। তো শরীর সবচেয়ে সুপারফিশিয়াল এবং তারও একটা ধারাবাহিকতা আছে। স্কিন আর ব্রেন তো এক জিনিস নয়, ব্রেন অনেক গভীর, স্কিন অনেক হালকা, এগুলো এক ধরনের হায়ারার্কি আছে। তো বইপত্রের সাথে দেখাশোনা করতে হবে, সেখানে কি লেখা আছে পড়তে হবে, তখন আপনি হায়ারার্কি জানবেন এবং তাতে আপনি জানতে পারবেন যে কোনটা সুপারফিশিয়াল আর কোনটা গভীর। এটা বইপত্রে থাকে, তো আপনাকে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ জাহিদুল ইসলাম। রিয়াজুল আলম, অনেক ইনফরমেটিভ স্যার, থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে প্রথম ক্লাস, এবং ধীরে ধীরে আমাদের ক্লাসটি আরো মজাদার হবে সেই আশা আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি, এবং আপনাদের উপস্থিতি, আপনাদের বন্ধু বান্ধবের উপস্থিতি, আপনাদের প্রচারণার মাধ্যমে আমাদের জনসংখ্যারও বৃদ্ধি করলে আমি উৎসাহিত হব। তো আজকে তাহলে আমাদের প্রথম ক্লাসটা এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে 2 বা 3 অথবা 2টো অ্যাফোরিজম যেভাবে সুবিধাজনক হয় আমাদের আলোচনার জন্য, সেভাবে আমরা আমাদের আলোচনা নিয়ে আবার আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামী ক্লাসে আপনাদের প্রত্যেকের উপস্থিতি কামনা করে আজকের মতো আমার আলোচনা আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।